We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। শেষ কবে ওনাকে দেখা গিয়েছিল মানুষের মধ্যে? কাছাকাছি 17 এপ্রিল আসানসোলের মাঠে। হ্যাঁ, আমি নরেন্দ্র ভাই দামোদর দাস মোদির কথাই বলছি, যিনি ঘটনা চক্রের চাওয়ালা, চৌকিদার ইত্যাদি হওয়ার পরেও আমাদের দেশের প্রধানমন্ত্রী। মানুষের কাছাকাছি তাকে শেষ দেখা গিয়েছিল 17 এপ্রিল আসানসোলের জনসভায়। বাংলা নির্বাচনে তখন তিনি দিল্লি প্যাসেঞ্জারি করছেন। কি বলেছিলেন? मैं आज आपको एक शिकायत करना चाहता हूं। करूं? आपके खिलाफ है शिकायत? करूं? बुरा तो नहीं मानोगे ना? लेकिन मेरी शिकायत जरा देखिए। मैं यहां 2 बार आया हूं लोकसभा के चुनाव में। जब मैं प्रधानमंत्री बनना था और मैं आपसे वोट मांगने आया था, बाबुल जी के लिए वोट मांगने आया था, लेकिन पहले जब आया तब तो मेरे लिए वोट मांगता था। फिर भी 1/4 लोग भी नहीं थे सभा में। आज चारों तरफ मैंने ऐसी सभा पहली बार देखी है जी, पहली बार देखी है। अब बताइए मेरी शिकायत मीठी है कि कड़वी है? आज आपने ऐसा दम दिखा दिया है, ऐसी ताकत दिखा दी है। मैं जहां देख सकता हूं मुझे लोग ही लोग दिखते हैं, बाकी कुछ दिखता ही नहीं है। क्या क्या कमाल कर दिया आप लोगों ने। বলেছিলেন এর আগে তো অর্ধেক মাঠ খালি ছিল, এবার তো এত মানুষ এসেছেন যে ভাবাই যায় না। উল্লসিত প্রধান সেবক চারিদিকে যখন মাথা আর মাথা দেখছিলেন, তখন দেশের ডাক্তার, বিজ্ঞানী, আমলারা বারবার বলছিলেন করোনার দ্বিতীয় ঢেউ আসছে, সামলাতে হবে। কিন্তু তিনি তখন ক্ষমতার গন্ধে মাতাল হাতির মতো পদ্মবনে দাপিয়ে বেড়াচ্ছে। বাংলা যদি হাতের মুঠোয় আসে তাহলে আর চিন্তা নেই। হুমায়ুনের সময় থেকে মোগল সম্রাটদের এই চিন্তা কুড়ে খেয়েছে। বাংলা বড় বেয়ারা, বাগে আনা যায় না। ব্রিটিশ রাজত্বের ভয়ের চোটে দেশের রাজধানী সরিয়ে নিয়ে যাওয়া হলো দিল্লিতে, তাতেও হয়নি। ওরা বীর, ওরা কাশে জাগাতো ঝড়, ওদের কাহিনী বিদেশির খুনে, গুলি, বন্দুক, বোমার আগুনে আজও রোমাঞ্চকর। কিন্তু মোদিজির মনে হচ্ছিল হাত বাড়ালেই মোয়া। রোজ আসছিলেন এবং আরেক মোটা ভাইকে এ রাজ্যে শেষ দেখা গেছে 27 এপ্রিল অমিত শাহের নির্বাচনী সভা। তারপর থেকে তাকে কোথাও দেখা যায়নি। তারা দুজনেই বেপাত্তা, লাপাতা, নিরুদ্দেশ। প্রধানমন্ত্রীকে রেডিওতে শোনা গেছে আমলা বা মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে তিনি আসছেন বলে জানা যাচ্ছে, কিন্তু সশরীরে না। সশরীরে তাকে মানুষ তাদের মাঝখানে দেখা যাচ্ছে না। আমরা বল্লভভাই প্যাটেলকে দেখেছিলাম পুরানা দিল্লি জামা মসজিদ সংলগ্ন এলাকায় ঠিক পার্টিশনের পরে। গান্ধীজি তার আগে থেকে নোয়াখালী, কলকাতা ঘুরছেন। দাঙ্গার
খবর পেলেই তিনি হাজির হচ্ছেন। আমরা জওহরলালকে দেখেছি চীন ভারত যুদ্ধের সময় জওয়ানদের পরিবারের জমায়েতে হাজির হতে। দেখেছি সাধারণ মানুষজনের জোগাড় করা ত্রাণ সামগ্রী নিতে শহরে শহরে চলে যেতে। ইন্দিরা গান্ধীকে বিহারে এমন জায়গায় দেখা গেছে যেখানে কোনো যানবাহন যায় না, হাতি ভাড়া করে আনিয়ে তিনি চলে গিয়েছিলেন। বাংলাদেশের যুদ্ধের সময় তাকে মানুষের মধ্যে দেখা গেছে। আমরা আইকে গুজরাল বা দেবে গৌড়াকে দেখেছি সামান্য কারণে সাংবাদিক সম্মেলনে হাজির থাকতে, প্রশ্ন শুনে তার জবাব দিতে। চন্দ্রশেখরকে দেখা গেছে আরাতে দলিত হত্যার পর গ্রামে হাজির হতে। রাজীব গান্ধী তো মানুষের মধ্যে যেতে ভালোবাসতেন। আমরা তাকে নির্বাচনের বাইরেও মানুষের কাছে যেতে দেখেছি। মিডিয়ার কাছেও তিনি ছিলেন ডার্লিং। সাংবাদিকদের চোখা প্রশ্নের উত্তর দেবার সময়ও মুখে থাকতো আলতো হাসি। এমনকি স্বল্পভাষী মনমোহন সিংকেও মানুষের মধ্যে দেখা গেছে, সাংবাদিকদের সামনেও দেখা গেছে। অটল বিহারী বাজপেয়ীকে তো বটেই, তিনিও চলে যেতেন মানুষের মধ্যে, সাংবাদিকদের মুখোমুখি হতেন। কিন্তু এই প্রথম এক প্রধানমন্ত্রীকে পাওয়া গেল যিনি নির্বাচন ছাড়া মানুষের কাছে যান না। আর সাংবাদিক সম্মেলন 7 বছরে একটাও নয়। তিনি প্রশ্ন শুনতে চান না, তিনি প্রশ্ন শুনলে বিরক্ত হন। নিজের পেটোয়া কিছু সাংবাদিকদের সামনে 1-to-1 বসেছেন বটে, কিন্তু সেগুলোও ছিল ভৃত্য মনিবের বার্তালাপ, তার থেকে বেশি কিছু নয়। কেন দুজনেই উধাও? এই চূড়ান্ত অব্যবস্থা চলছে, ভ্যাকসিন নেই, অক্সিজেন নেই, হাসপাতালে শয়ে শয়ে রোগী, কার্যত লকডাউন চলছে, মানুষের রোজগার বন্ধ, তাদের হাতে এক্ষুনি টাকা দিতে হবে, ক্যাশ টাকা, কোনো ঘোষণা নেই। কেন? অনেক কারণ আছে। তার মধ্যে অন্তত 2-4টে কারণ নিয়ে আলোচনা করা যাক। এই আলোচনা করব একটা বিরতির পর। প্রধানমন্ত্রীর এই নীরবতার কারণ কি? আসুন সেই কথায়। প্রথম কারণ, সবার জন্য গভর্নেন্স, শাসন বা প্রশাসন বিষয়টা ওনাদের মাথায় নেই। ওনারা দেশের 22 কি 23% সংখ্যালঘুদের দেশের অংশ বলেই মনে করেন না। এটুকু শুনেই আপনি প্রশ্ন করতেই পারেন যে কই, তারা এমন দাবি তো করেন না, এ কথা তো বলেন না যে সংখ্যালঘুরা এই দেশের নাগরিক নন, বরং বলেন সবকা সাথ সবকা বিকাশ। এই প্রশ্ন করেন তো? আসুন আপনাদের একবার দেখাই বিজেপি যে দর্শনে বিশ্বাস করে সেই আরএসএস তাদের সরসং চালকরা এ নিয়ে কি ভাবেন। সাভারকার থেকে গোলওয়ালকর, হেডগাঁওকর, আরএসএস গুরুরা পরিষ্কার বলে গেছেন এদেশে তাঁরাই থাকবেন, এদেশের নাগরিক হবেন তারাই যাদের কাছে এদেশ জন্মভূমি এবং একই সঙ্গে পুণ্যভূমি। মানে কেবল জন্মভূমি হলেই হবে না, এই দেশ তাদের কাছে পুণ্যভূমিও হতে হবে। মানে এক সংখ্যালঘু মুসলমান ভাইয়ের কাছে তার পুণ্যভূমি কাবা হতে পারবে না, তার পুণ্যভূমি এই ভারতেই হতে হবে। একজন খ্রিস্টান মানুষের পুণ্যভূমি ভ্যাটিকান চার্চ কিংবা বেথলহ্যাম হতে পারবে না, তাদের পুণ্যভূমি এই দেশেরই হতে হবে। সোজা কথা হলো তার ধর্মের অধিকার থাকবে না।
1952 সালে জনসংঘের কর্মসূচিতে এই কথাই ছিল। বিজেপি এই কথা মানে, এটাই তাদের দর্শন। তাদের মতে প্রত্যেক মানুষকে ধার্মিক হতে হবে এবং সে ধর্ম এই ভারতের হতে হবে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপি আমাদের দেশের সংখ্যালঘুদের বাদ দিয়েই দেশটাকে চালাতে চান। সেই কারণেই তাদের প্রশাসন ব্যবস্থা অসম্পূর্ণ। তারা সবার সঙ্গে সবাইকে নিয়ে চলতে রাজি নন। পদে পদে দেশ আর দেশের মানুষকে বিপদে ঠেলে দিচ্ছেন। উদাহরণ ডক্টর কাফিল খান, উত্তরপ্রদেশের গোরখপুরে হাসপাতালের ডাক্তার। অক্সিজেনের অভাবে শিশুরা মারা যাচ্ছে দেখে নিজের পয়সায়, নিজের ব্যবস্থাপনায় অক্সিজেন এনে কিছু শিশুর প্রাণ রক্ষা করে। এরপর তাকে জেলে পাঠানো হলো, তার চাকরি কেড়ে নেওয়া হলো। মুক্তি পেয়ে জামিনে থাকাকালীন আবার তাকে গ্রেফতার করা হলো। এবার 1.5 বছর পরে তিনি জামিন পেয়ে রাজ্যের বাইরে, রাজস্থানে। কেন? তিনি মুসলমান। যে দেশের রাষ্ট্রপতি মুসলমান ছিলেন, শিখ ছিলেন, প্রধানমন্ত্রী শিখ ছিলেন, সেনাবাহিনীর উচ্চতম পদে মুসলমান, শিখ, খ্রিস্টান, হিন্দুরা দায়িত্ব নিয়ে কাজ করেছে, সেই দেশের সেনাবাহিনী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার কোথাও একজনও মুসলমান নেই, খ্রিস্টান নেই। দেশের শাসক দলের 303 জন সাংসদের মধ্যে একজনও সংখ্যালঘু মানুষ নেই। এ কি কাকতালীয় ব্যাপার? আমাদের এই দুগ্ধপোষ্য কথাবার্তা বিশ্বাস করতে হবে। ঠিক সেই জন্যই তারা নির্বাচনে এই ভয়ঙ্কর মেরুকরণের ডাক দেন। এই জাতি ঘৃণা আমাদের দেশকে পিছিয়ে দিচ্ছে, সেটা ওনারাও জানেন। তাই দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মানুষের কাছে যেতে ভয় পান, সাংবাদিকদের মুখোমুখি হতে ভয় পান। দ্বিতীয় কারণ হলো অশিক্ষা, চূড়ান্ত অশিক্ষা, এবং নিজের অশিক্ষার বাইরে শিক্ষিত মানুষজনদের প্রতি ঘৃণা। এই সরকারের প্রথম বড় ঘোষণা ডিমনিটাইজেশন। এত বড় মূর্খের মতো পদক্ষেপ এর আগে দেখা যায়নি। কেউ জানে না, 7 তাড়াতাড়ি করে দিলেন। পরদিন অর্থনীতিবিদরা আঁতকে উঠে বললেন, বন্ধ করুন, ফিরিয়ে নিন সিদ্ধান্ত। উনি কানও দিলেন না। সেই আমাদের জিডিপির পতন শুরু, এখনো চলছে। এরপরেই জিএসটি। সারা দেশে অর্থনীতিবিদ হিসেবে কমরেড অসীম দাশগুপ্ত ছাড়া প্রায় প্রত্যেকে বললেন 7 তাড়াতাড়ি করার আগে আরো প্রস্তুতি দরকার। প্রধানমন্ত্রী, যার স্কুলের ঠিকানা আজও মেলেনি, তিনি বললেন, আমি হার্ভার্ড নয়, হার্ড ওয়ার্কে বিশ্বাস করি। সবে দাঁড়াতে গিয়ে জিডিপি আবার হুমড়ি খেয়ে পড়ল। পৃথিবীর সব অর্থনীতিবিদরা বলছেন অতিমারির অর্থনৈতিক প্রভাব পড়বে অর্থনীতিতে। তা আটকাতে হলে গরিব মানুষের হাতে টাকা দিন। উনি তো অর্থনীতিবিদদের কথা শোনেন না। জ্যোতিষ, রামদেব, বাবাজি, মাতাজিদের কথায় থালা বাজাও, দিয়া জ্বালাও, ওনার নিদান। এক অশিক্ষিতের জন্য আবার অর্থনীতি বেহাল।
দ্বিতীয় ওয়েভ আসছে, তিনি ব্যস্ত বাংলার নির্বাচন নিয়ে, ডেইলি প্যাসেঞ্জারি করছেন, আর মহাপুণ্য ভূমির কুম্ভ স্নানের জন্য আসা পুণ্যার্থীদের বাধাই দিচ্ছেন, স্বাগত জানাচ্ছেন। ফল সবার জানা। আসলে এই অশিক্ষা দেশকে ডুবাচ্ছে। সেই অশিক্ষার কথা কি তারা নিজেরা জানেন না? জানেন বলেই মানুষের মধ্যে যেতে ভয়। সাংবাদিকদের সামনে এলে গলা শুকিয়ে যায়, এক গ্লাস জল খেয়ে ইন্টারভিউ থেকে পালিয়ে বাঁচেন নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি। But by not saying it again, by not letting people hear the message repeatedly, you're allowing an image that is contrary to the interest of Gujarat to continue. It's in your hands to change it. I'll have to rest. Portable water. For pani aap piche run. दोस्ती बनी रहे, अपनी दोस्ती बनी रहे. I'll be happy. You came here. I'm happy. I'm thankful to you. I can't help this. It's okay. Your things are आपके ideas हैं. आप बोलते रहिए, करते रहिए. Your 3-4 questions I already enjoyed. So I can't. But Modi sahab, Please. Modi sahab. সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। এই সরকার, এই সরকারের প্রধান সেবক, এই সরকারে ক্ষমতায় থাকা দল মিথ্যেবাদী। প্রতিটি বিষয় এরা ক্রমাগত মিথ্যে বলে যাচ্ছে, প্রতিটি বিষয়। ভ্যাকসিন কত আছে, কত লাগবে, কত এসেছিল, কত বিদেশে দান করা হয়েছে, কতদিন লাগবে এই ভ্যাকসিন প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিতে, কেন ভ্যাকসিনের টানাটানি চলছে, একটা প্রশ্নের সঠিক উত্তর ওনারা দিচ্ছেন না। সরকারের বিভিন্ন দপ্তর বিভিন্ন কথা বলছেন, এক দপ্তরের সঙ্গে অন্য দপ্তরের কোনো যোগাযোগ নেই। কেবল নরেন্দ্র মোদীর তথাকথিত উন্নয়নের মডেল। গুজরাটের একটা তথ্য দিলেই বুঝতে পারবেন। গুজরাটে 1 মার্চ থেকে 10 মে পর্যন্ত 40 দিনে 1,23,000 ডেথ সার্টিফিকেট জারি করা হয়েছে। এদিকে গুজরাট সরকার বলছে মাত্র 4,218 জন মারা গেছেন কোভিডে। তার মানে বাকি 1,19,000 মানুষ অন্য রোগে মারা গেল। আমরা তার আগের বছরের এই 40 দিনের রেকর্ডও বার করেছি। রেকর্ড বলছে তার আগের বছর এই 40 দিনে মাত্র 58,000 মৃত্যু হয়েছিল। আসলে মৃত্যু চেপে দেওয়া হচ্ছে, মিথ্যে বলছে এই সরকারের দল। মিথ্যেবাদীরা মানুষকে ভয় পায়, মিথ্যেবাদীরা সাংবাদিকদের সামনে আসতে ভয় পায়, মিথ্যেবাদীরা প্রশ্নকে ভয় পায়। কারণ প্রশ্নটা খুব সোজা আর উত্তর সবার জানা। প্রশ্ন করেছে সেই ছোট্ট ছেলেটা, এই রাজা তুই ন্যাংটো, এই রাজা তোর কাপড় কোথায়? আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens